ছোটবেলায় বাবা মায়ের মারা যাওয়ার পরে আমি আমার চাচ্চুর কাছেই মানুষ হয়েছি। কিন্তু কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমাকে মানুষ করবে। যার কাছে আমি বড় হয়েছি সেই মানুষটিই আমার সাথে। আমার নাম শুভা। আসলে ছোটবেলায় চাচ্চুর আমার প্রতি ওই ধরনের ব্যবহার বুঝতে পারতাম না। ধীরে ধীরে যখন বড় হয়ে উঠছি তখন বুঝতে পারি আমার চাচ্চু আমার সাথে কি করতে চায়। আমার বয়স তখন 16 বছর। ভগবান না করুক আমার মতো এত খারাপ দিন আর কোনো মেয়েকে দেখতে হয়। আমার চাচ্চু সারাদিন বাড়ির বাইরে থাকত এবং রাতের বেলা ড্রিঙ্ক করে বাড়ি ফিরত। চাচ্চুকে ও রকম অবস্থায় দেখে আমি ভয় দরজা লাগিয়ে ঘরের ভিতরে থাকতাম। একদিন তো চাচ্চু সমস্ত সীমা পার করে দেয়, কারণ সেদিন রাতের বেলা চাচ্চু পান করে বাড়িতে ফেরে। তারপর সে আমাকে ডাক দেয়। আমি ভয়ে চাচ্চুর কাছে যাই। চাচ্চু তখন আমাকে বলে আমার পায়ের জুতোটা খুলে দেয়। চাচ্চু তখন সোফায় বসে টেবিলের উপর পাটা রেখেছিল। আমি তখন পায়ে হাত দিয়ে জুতোটা খুলে দিই। তারপর যা তুই চুপচাপ শুয়ে পড়। আমি তখন ভয় পেয়ে শুয়ে পড়লাম। তারপর চাচ্চু যখন আমার সাথে অন্যরকম আচরণ করার চেষ্টা করে, তখন আমি ভয়ে চাচ্চুকে ধাক্কা দিয়ে বাড়ির দরজা খুলে ওই রাতেই পালিয়ে যায়। কারণ এর আগেও চাচ্চু আমার সঙ্গে এমনটা করার চেষ্টা করেছিল। তাই সেদিন আর সহ্য করতে না পেরে আমি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম। বাবা মা না থাকার কষ্টটা যে কি একমাত্র আমি এবং আমার ভগবান জানতাম। আমার নিজের চাচ্চু যে আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করেছিল, এখন ওটা ভেবে আমার খুব খারাপ লাগে। সেদিন রাতের বেলা যখন আমি বাড়ি থেকে পালিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম এবং আমার মাথা কাজ করছিল না যে আমি এবার কি করব এবং কোথায় যাব, কারণ আমার বয়স তখন মাত্র 16 বছর। ওই রাতে আমি যখন পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম, তখন হঠাৎ করে একটা বড় গাড়ি আমার সামনে আসে। তারপর গাড়ি থেকে নেমে আসেন একজন ভদ্রমহিলা। ওই ভদ্রমহিলা আমার সামনে এসে বলে, কি হয়েছে মা? তুমি এত রাতে রাস্তায় রাস্তায় একা ঘুরে বেড়াচ্ছে কেন? তোমার বাবা মা তো তোমার জন্য অপেক্ষা করবে। তারপর ওই মহিলাটি আমার চোখের জল মুছে বলে, তোমার কি হয়েছে? তুমি এভাবে কাঁদছ কেন? আমি তোমার মায়ের মতোই, তোমার কষ্ট আমাকে বলতে পারো। ওই ভদ্রমহিলাকে দেখে আমি আন্দাজ করতে পেরেছিলাম যে ওনার বয়স কাছাকাছি 50 বছর হবে। তারপর উনি আমাকে গাড়ির ভিতরে নিয়ে যান এবং আমার চোখ মুখ মুছে বলেন, কি হয়েছে তোমার? এবার শান্তভাবে আমাকে বলো। বাবা মায়ের মারা যাওয়ার পরে এত বছরে আমাকে এভাবে কেউ মাথায় হাত দিয়ে মায়ের মতো করে ভালোবাসা দেয়নি। আমি তখন ওনাকে বলি যে ছোটবেলা থেকে বাবা মায়ের মারা যাওয়ার পরে কিভাবে আমার নিজের চাচ্চু আমার সঙ্গে খারাপ ব্যবহার করত, এবং ওই ভদ্রমহিলাকে এটাও বলে যে আমি আর চাচ্চুর কাছে থাকতে চাই না, কারণ চাচ্চুর কাছে থাকলে উনি যে কোনো সময় বাবা ও মেয়ের সম্পর্ক খারাপ করে দেবেন, কারণ চাচ্চুরা তো বাবার সমতুল্য হয়। আমার সব কথা শোনার পরে ভদ্রমহিলাটি আমাকে জড়িয়ে ধরেন এবং বলেন, তোমাকে আর ওখানে ফিরে যেতে হবে না, আমি তোমার ব্যবস্থা করে দেব। আমার চেনা জানা একটা আশ্রম আছে, ওই আশ্রমের তোমার মতো অসহায় মেয়েদের থাকতে দেওয়া হয়। ওখানে লেখাপড়ার ব্যবস্থা আছে। আমি তোমাকে কাল সকালবেলা ওই আশ্রমে নিয়ে যাব। আজ অনেক রাত হয়ে গেছে, তুমি এই মুহূর্তে আমার বাড়ি চলো। ওই মহিলাটির কথা শুনে আমি ওনার বাড়ি যেতে রাজি হয়ে যাই, কারণ বাবা মায়ের মারা যাওয়ার পরে এইভাবে আমার পাশে বসে কেউ আমার কষ্ট জানার চেষ্টাও করেনি। তারপর আমি ওই ভদ্রমহিলার সঙ্গে ওনার বাড়ি চলে আসি। সেদিন রাতে ওনার বাড়িতে খাওয়া দাওয়া করেছিলাম। তারপর উনি একটা রুমে আমাকে থাকতে দিয়েছিলেন। তারপরের দিন সকালবেলা ভদ্রমহিলা আমাকে নিয়ে আশ্রমে চলে যান। আশ্রমে আসার পরে আশ্রমের পরিবেশ দেখে আমি খুব খুশি হয়েছিলাম, কারণ ওখানে আমার মতো আরও অনেক মেয়ে ছিল। তাদের মুখের হাসি দেখে ভেবেছিলাম এবার হয়তো আমার কষ্টের দিন শেষ এবং আমার মুখে এবার হাসি ফুটবে। তারপরে ভদ্রমহিলাটি আমাকে ওই আশ্রমে ছেড়ে চলে যায়। ওই আশ্রমটি যে মহিলার ছিল, মহিলাকে আশ্রমের সবাই ম্যাডাম বলে ডাকত। সেদিন আশ্রমে আসার পরে আমার ম্যাডামের সঙ্গে দেখা হয়নি। ওই আশ্রমে জিহাদ বলে একটা ছেলে ছিল, সে ওই আশ্রমে স্টাফ হিসাবে ছিল। জিহাদ আমাকে দেখার পর বলে, তোমার সঙ্গে যা হয়েছে আমি সব শুনেছি। যে ভদ্রমহিলাটি তোমাকে এখানে রেখে গেছেন, উনি আমাকে তোমার ব্যাপারে সব কিছু বলেছেন। আজ রাতের বেলা তোমার ম্যাডামের সঙ্গে দেখা হবে।
এখন তুমি রুমে গিয়ে আরাম করো। তারপর জিহাদ শাকিলা বলে একটা মেয়েকে ডাক দেয়। তারপর জিহাদ শাকিলাকে বলে শুভাকে তোমার রুমে নিয়ে যাও। আজ থেকে শুভা তোমার রুমে থাকবে। তারপর শাকিলা দিদি আমাকে নিজের রুমে নিয়ে যায় বলে এই রুমে থাকতে গেলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে। এই রুমটাকে নোংরা করা যাবে না। আর আলমারিতে আমার জামা কাপড় আছে। আমার জামা কাপড়ে একদম হাত দেবে না। আমি যখন শাকিলা দিদিকে বলি ঠিক আছে দিদি, আমি রুমটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখব, তখন শাকিলা দিদি আমার দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে কি বললে আর একবার বলো। তারপর সে আমার হাত ধরে বলে আসলে এতদিন ধরে আমি এখানে আছি, আমাকে এত রেসপেক্ট দিয়ে কেউ কথা বলেনি। তুমি যখন আমাকে দিদি বললে আমার খুব ভাল লাগল। তাই আজ থেকে তুমি আমার ছোট বোনের মতো। তোমার যা দরকার হবে আমাকে বলবে। সেদিন সারাদিন আমি খুব খুশি ছিলাম। তারপর রাতের বেলা দেখি শাকিলা দিদি আমাকে ডাকতে এসেছে। তুমি তাড়াতাড়ি নিচে চলো, ম্যাডাম আশ্রমে চলে এসেছে এবং তোমার সঙ্গে দেখা করার জন্য নিচে ডেকেছেন। আমি তখন অনেক বেশি এক্সাইটেড হয়ে ম্যাডামের সঙ্গে দেখা করতে যাই। আমি যখন নিচে যাই তখন ম্যাডামের সাজ পোশাক দেখে আমি খুব আশ্চর্য হয়েছিলাম। তারপর উনি আমাকে পা থেকে মাথা পর্যন্ত খুব ভালো করে দেখেন। তারপর বলেন, এই মেয়েটি তো আমার আশ্রমে 4 চাঁদ লাগিয়ে দেবে, কারণ আমি দেখতে খুবই সুন্দর ছিলাম। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না উনি কেন আমার দিকে এরকমভাবে তাকিয়েছিলেন এবং কেন উনি ওই ধরনের কথা বলছিলেন। ভেবেছিলাম ম্যাডামের সঙ্গে বসে কিছুক্ষণ কথা বলব এবং গল্প করব, কিন্তু উনি তো রাগী মেজাজের ছিলেন। আমি প্রথম দিন ওনার চোখ মুখ দেখেই বুঝতে পেরেছিলাম। সেই দিন ম্যাডাম আমাকে দেখার পরে শাকিলা দিদি বলে, কালকে শুভাকে রেডি করার দায়িত্ব তোমার। আমি তো বুঝতে পারছিলাম না কালকে কিসের জন্য ম্যাডাম আমাকে রেডি করার কথা বলেছিলেন। তারপর সেদিন রাতের বেলা খাওয়া দাওয়া সেরে সবাই নিজের ঘরে শুয়ে পড়ে। তারপরের দিন সকালবেলা শাকিলা দিদি আমাকে একটা নতুন ড্রেস এনে দেয়। ও বলে, আজ সন্ধ্যায় আমাদের আশ্রমে একজন স্পেশাল গেস্ট আসবেন, যার জন্য সবাইকে রেডি হয়ে থাকতে হবে। আর ড্রেসটা ম্যাডাম তোমার জন্য দিয়ে পাঠিয়েছেন। এই ড্রেসটা পরে আজ সন্ধ্যায় তুমি রেডি হয়ে থাকবে। সেদিন সারাদিন কেটে যাওয়ার পরে সন্ধ্যাবেলায় আমি খুব এক্সাইটেড ছিলাম এটা দেখার জন্য যে আমাদের আশ্রমে কে আসবে। তারপর সন্ধ্যাবেলায় আমি রেডি হয়ে রুম থেকে বেরিয়ে নিচে যাই। নিচে গিয়ে দেখি আশ্রমের বাকি মেয়েরাও রেডি হয়ে আছে। তারপর কিছুক্ষণ পরে দেখি ম্যাডাম নিজের রুম থেকে বেরিয়ে আসে এবং আমাদের সবাইকে বলে আশ্রমে আজ স্পেশাল গেস্ট আসবে, উনার খুব ভালো করে খাতির যত্ন করতে হবে। কিছুক্ষণ পরে দেখি একটা লোক হাতে সুটকেস নিয়ে আশ্রমের ভিতরে আসে। সেই লোকটাকে দেখে আশ্রমের প্রত্যেকটি মেয়ে হাত জোড় করে নমস্কার করে। আমি যেহেতু সবার পিছনে দাঁড়িয়েছিলাম তখন ম্যাডাম আমাকে ডাক দেয়। ও বলে, শুভা তুমি সামনের দিকে এসো এবং তার সাথে দেখা করো। তারপর ম্যাডামের কথা অনুযায়ী আমি স্যারের সঙ্গে দেখা করি। তারপর উনি আমাকে দেখার পর বলেন, বাহ, তুমি তো খুব সুন্দর দেখতে, তোমার মতো এত সুন্দর এর আগে কখনো দেখিনি। আমি তো ওনার কথার মানে কিছুই বুঝতে পারিনি। তারপর ম্যাডাম শাকিলা দিদিকে বলে, শাকিলা, শুভাকে উপরের ঘরে নিয়ে যাও। তারপর শাকিলা দিদি আমাকে ঘরে নিয়ে যায় এবং বলে, তুমি এখন রেডি হয়ে যাও। আমি তখন শাকিলা দিদিকে জিজ্ঞেস করি, কিসের জন্য রেডি হয়ে থাক দিদি? শাকিলা দি তখন আমার মাথায় হাত বুলিয়ে বলে, একটু পরেই সব বুঝতে পারবে। এই বলে মনে কাঁদি মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে যায়। রুম থেকে বেরোনোর কিছুক্ষণ পরে আমাদের আশ্রমে যে স্যার গেস্টের হিসাবে এসেছিলেন, ওই স্যার আমার রুমে ঢুকে যায় এবং রুমে ঢুকে দরজাটাকে ভেতর থেকে লক করে দেয়। আমি তখন ভয় পেয়ে বলি, স্যার, আপনি রুমে কি করছেন এবং আপনি দরজা কেন ভেতর থেকে লক করছেন? স্যার তখন আমার দিকে এগিয়ে এসে বলে, তোমাকে দেখে আমি পাগল হয়ে গেছি। এক রাতের জন্য তোমার ম্যাডামকে আমি 5 লক্ষ টাকা দিয়েছি। উনার কথার মানে তো আমি কিছুই বুঝতে পারছিলাম না। তারপর আমি জিজ্ঞেস করি, আপনি কি বলতে চাইছেন? স্যার তখন আমার দিকে এগিয়ে এসে বলেন। আমি তখন রাগে তার দিকে এগিয়ে যাই এবং বলি, আপনার লজ্জা করে না এই ধরনের কথা বলতে? আর আপনি এখনই আমার রুম থেকে বেরিয়ে যান। সে তখন আমার দিকে এগিয়ে এসে বলে, তোর এই সব নাটক আমি একদম দেখব না। তোকে 5 লক্ষ টাকা দিয়ে আমি আজ কিনেছি। স্যারের মুখ থেকে এই কথা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়।
তারপর আমি ভয়ে রুমের মধ্যে চিৎকার শুরু করে দিই। আমার চিৎকার শুনে ম্যাডাম ও জিহাদ আমাদের রুমে আসে। ভেবেছিলাম ম্যাডাম যেহেতু রুমে চলে এসেছে, তাহলে আমাকে এবার রক্ষা করবে। কিন্তু আমি যখন ম্যাডাম কেসের ব্যাপারে সব কথা বলেছিলাম, তখন ম্যাডাম আমার গালে একটা থাপ্পড় মেরে বলে, স্যারকে ভালোভাবে সার্ভিস দে, নইলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। সেদিন আমি বুঝতে পারি আশ্রমের নাম করে মেয়েদের সঙ্গে কত অন্যায় কাজ করা হচ্ছে। সেদিন আমি ওই আশ্রমের ব্যাপারে সব সত্যি কথা জানতে পেরেছিলাম। তারপর ম্যাডাম আমার মুখের কাছে আঙ্গুল দেখিয়ে বলে, তোকে ভালো সার্ভিস দিতে বলেছি। যদি স্যারের সঙ্গে বাজে ব্যবহার করিস তাহলে তোর খবর আছে। এটা বলে ম্যাডাম ও জিহাদ আমার রুম থেকে বেরিয়ে চলে যায়। তারপর সেদিন রাতে আমার মান সম্মান সবকিছু নষ্ট হয়ে যায়। আমি কল্পনাও করতে পারিনি যে এটা থেকে আমি পালিয়ে এই আশ্রমে এসেছিলাম। সেদিন সারারাত চোখের জল ফেলে বাবা মায়ের কথা ভাবতে থাকি। যদি বাবা বেঁচে থাকতো তাহলে আমার সঙ্গে এত খারাপ কোনো দিনও হতো না। তারপর ভোর 5টার সময় শাকিলা দিদি যখন আমার রুমে আসে, তখন আমার পাশে বসে আমার মাথায় হাত দিয়ে বলে, আমি বুঝতে পারছি তোর মনে এখন কি কষ্ট হচ্ছে। আমি তখন রেগে শাকিলা দিদিকে বলি, এসব মিথ্যে দয়া আমাকে দেখাতে হবে না। তুমি যদি সত্যিই আমাকে নিজের বোন মনে করতে, তাহলে তুমি এই আশ্রমের ব্যাপারে আমাকে সব সত্যি কথা বলে দিতে। কিন্তু তুমি আমাকে কোনো সত্যি কথা বলনি। আমি তোমার উপরে বিশ্বাস করেছিলাম। আমি তোমাকে নিজের দিদির মতোই মনে করেছিলাম। শাকিলা দিদি তখন আমাকে বলে, আমি তোকে ভয়েস অব কথা বলতে পারিনি, কারণ আমাকে বারণ করা হয়েছিল। আমি যদি তোকে সব বলে দিতাম তাহলে তুই এখান থেকে পালানোর চেষ্টা করতি। আর তুই যদি এখান থেকে পালানোর চেষ্টা করতি, তাহলে আমাদের দুজনকেই ম্যাডাম মেরে ফেলত। এটা কোনো আশ্রম নয়। আশ্রমের নাম করে এখানে আমাদের মতো অসহায়কে দিয়ে ব্যবসা করানো হয়। এখান থেকে যে পালানোর চেষ্টা করে তার হাত পা ভেঙে বসিয়ে রেখে দেওয়া হয়। তাই ভয়ে কেউ এখান থেকে পালানোর চেষ্টাও করে না। আর ওই যে জিহাদকে দেখছিস, ওই এখানকার কোনো স্টাফ নয়। ও ম্যাডামের নিজের ছেলে, ওরা মা ও ছেলে মিলে। এভাবে বেশ কিছু দিন চলতে থাকে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।